চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে লোকাল হোস্টে করা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে লাইভ সার্ভারে আপলোড করা যায়, যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ খুব সহজে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে। এখানে লাইভ সার্ভার বলতে আমরা বিভিন্ন ধরনের প্যানেলে আপলোড করা বুঝাচ্ছি, যেমন সি প্যানেল হইতে পারে বা প্লেক্স হইতে পারে বা যে কোনো টাইপের প্যানেল। তবে যেহেতু সি প্যানেল খুবই খুবই ফেমাস এবং প্রত্যেকটা ডেভেলপার মোটামুটি সি প্যানেলকেই বেশি প্রিফার করে, সো আজকের ভিডিওতে আমরা সি প্যানেলে আপলোড করা শিখবো। একটা জিনিস এখানে একটু মেনশন করে দিই, আপনি যখন লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপলোড করা শিখবেন, তার মানে কিন্তু আপনি কোনো একটা লাইভ সার্ভার থেকে আর একটা লাইভ সার্ভারে মাইগ্রেট করাও শিখে যাবেন আর কি, মানে সেম প্রসেস। ঠিক আছে, লেটস সে আপনার একটা ওয়েবসাইট আছে abc.com, আপনি চাচ্ছেন আপনার এই abc.com ডোমেনটা যে হোস্টিং এ আছে সেই হোস্টিং এ আপনার ওয়েবসাইটটাকে আপনি আর রাখবেন না, আপনি অন্য আর একটা হোস্টিং কিনতে চাচ্ছেন অন্য কোনো ভালো কোম্পানি থেকে। তখন কিন্তু আপনি এই সাইটটাকে মাইগ্রেট করে সেই নতুন একটা হোস্টিং যেটা কিনছেন সেইখানে নিয়ে যেতে হবে। এই যে প্রসেসটা আপনি লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপলোড করার যে প্রসেস, সেই সেম প্রসেস। তো যেমনটা বলছিলাম, আপনি ইউটিউবে সার্চ দিলে এই জিনিসগুলো করার অনেকগুলো ভিডিও পাবেন, যেখানে মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন আপনাকে প্লাগইনস দিয়ে করানো শেখাচ্ছে। সো যখন আপনি প্লাগইনস দিয়ে ইউজ করবেন, সো মোস্ট অফ দ্য টাইম আমি এটা নিজে টেস্ট করে দেখছি, ফ্রি প্লাগইনসগুলোর আসলে অনেক লিমিটেশন থাকে। লেটস সে আপনার ফাইল সাইজ যদি একটু বড় হয়ে যায় তখন আপনি এটা করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনার যদি ফাইল সাইজ ছোট হয় তারপরও এটা 100% কাজ করে না, মানে সাইট ব্লক হয়ে যায়, সাইটটা ভেঙে যায়। সো এই কারণে আমি ওই প্লাগইনসের দিকে যাবই না, আমি ম্যানুয়ালি করব জিনিসটা, যাতে করে আমার কোনো প্রকার ফাইল লস না হয় এবং যাতে করে আমার সাইটটা ব্রেক হয়ে না যায়। সো আপনারা স্ক্রিনে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যেটা মূলত একটি ই কমার্স ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটা আমরা করেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যে কোর্সটি আছে সেই কোর্সটির কোনো এক পর্যায়ে। সো প্রথমত আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস যে কোর্সটি ছিল সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি যে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোডগুলো কোথায় থাকে। সো আপনারা ওয়ার্ডপ্রেসটা যেখানে ইনস্টল করছেন লোকাল হোস্টে সেই ডিরেক্টরিতে চলে যাবেন। মোস্ট অফ দ্য টাইম এটা এইচটি ডকের আন্ডারে আপনারা ফোল্ডারের যে নামটা দিচ্ছেন সেই নামের আন্ডারেই থাকবে আর কি। তো এখন যেহেতু আমাদের এই কোডগুলো আপলোড করতে হবে লাইভ সার্ভারে, সো আমরা সরাসরি লাইভ সার্ভারে চলে যাব। লাইভ সার্ভারে যাওয়ার জন্য আপনাদের যে কোনো ধরনের একটা হোস্টিং দরকার হবে, আপনি যে কোনো টাইপের হোস্টিং নিয়ে এটা প্র্যাকটিস করতে পারেন। আর আপনার যদি থেকে থাকে তাহলে সরাসরি আপনি আপনার হোস্টিং থেকে সি প্যানেলে চলে যাবেন। সো সি প্যানেলে যাওয়ার পর আপনাদেরকে একটা ডোমেন অ্যাড করতে হবে, অর্থাৎ যে ডোমেনে আপনি আপনার এই সাইটটাকে রান করাইতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি এই সাইটটা একটু খেয়াল করেন, এই সাইটটার যে ডোমেন নেম সেই ডোমেন নেমটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ডোমেন নেমটা হলো এইটা, এটাকে বলা হয় ডোমেন নেম। সো এই ডোমেন নেমটা প্রথমত আপনার যে সার্ভার বা হোস্টিং সেখানে অ্যাড করতে হয় আর কি। অ্যাড করার পরে আপনাকে এই ডোমেনের আন্ডারে এই ফাইলগুলো আপলোড করতে হবে, যাতে করে কেউ যদি এই ডোমেনে অ্যাক্সেস করতে চায় তাহলে আপনার যেহেতু এই ডোমেনের আন্ডারে আপনার কোডগুলা আপলোড করা হয়েছে তাহলে সে সরাসরি আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে। সো এটার কারণে আপনারা যদি এখানে সার্চ অপশন থেকে ডোমেন লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে একটা ডোমেন অপশনস পাবেন। সো এইটাই ক্লিক করবেন। যাদের অলরেডি ডোমেন অ্যাড করা আছে তাদের কিন্তু এই স্টেপটা ফলো করার দরকার নাই। অনেকে যখন প্রথম কোনো একটা হোস্টিং কেনে তখন কিন্তু সেই হোস্টিং কেনার সময় আপনি সরাসরি ডোমেনটা অ্যাড করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনার এই স্টেপটা ফলো করার দরকার নাই। আমি যেটা দেখাচ্ছি এটা তাদের জন্য যাদের ধরেন মাল্টিপল ডোমেন অলরেডি আছে, সেইখানে নতুন একটা ডোমেন আপনি অ্যাড করবেন বা নতুন একটা সাব ডোমেন আপনি অ্যাড করবেন। আশা করি আপনি ডোমেন এবং সাব ডোমেনের পার্থক্য জানেন। সো সেই ক্ষেত্রে কিন্তু যখন মাল্টিপল আপনার ডোমেন বা হোস্টিং অলরেডি থাকবে, আপনি নতুন একটা অ্যাড করতে চাচ্ছেন এটা জাস্ট শেখার জন্য বা টেস্টিং পারপাসে বা অন্য কোনো পারপাসে, সেই ক্ষেত্রে আপনি এই ডোমেনে আসার পরে এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট এ নিউ ডোমেন, আর জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি এখানে আপনার ডোমেন নেমটা দিবেন, দেওয়ার পরে যদি কখনো দেখেন যে এই শেয়ার ডকুমেন্ট এটাতে টিক মার্ক দেওয়া আছে তো আপনি টিক মার্কটা উঠাই দিবেন আর কি, ঠিক আছে। এবং উঠাই দেওয়ার পরে আপনি জাস্ট এইখানে ডোমেন নেমটা দেওয়ার পরে আপনি এই সাবমিট বাটনটা তখন অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। তো আমি এখন এটা আপনাকে দেখাচ্ছি না কারণ আমার অলরেডি ডোমেন ক্রিয়েট করা আছে। তো এখন আমরা কি করব, তাহলে যেহেতু আমাদের ডোমেন ক্রিয়েট করা আছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাব। এখন ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমার যেমন লেফট সাইডে দেখতেছেন অসংখ্য জিনিস আছে, কারণ আমার এই সি প্যানেলটাতে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করা আছে। তো যেমনটা বলছিলাম, যখন আপনারা প্রথম কোনো হোস্টিং কিনবেন সেই ক্ষেত্রে যেহেতু আপনাদের একটা ডোমেনই থাকবে, সো আপনারা সবসময় কি করবেন, আপনাদের যে পাবলিক এইচটিএমএল একটা ডিরেক্টরি থাকবে সেটা খুঁজে বার করার ট্রাই করবেন। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পাবলিক এইচটিএমএল, ঠিক আছে। এইটা হলো একটা ওয়েব সার্ভারের রুট ডিরেক্টরি, ঠিক আছে। এই পাবলিক এইচটিএমএল এর ভিতরেই আপনাকে আপনার এই কোডগুলো আপলোড করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে কেন আপলোড করবে, এটা কি ম্যান্ডেটরি? জি না, এটা ম্যান্ডেটরি না। তবে যারা নতুন হোস্টিং কেনে বা যাদের হোস্টিং এ মাত্র একটি ডোমেন অ্যাড করা থাকে তাদের ক্ষেত্রে মোটামুটি ধরে নেওয়া যায় 99% আপনার এই পাবলিক এইচটিএমএল ফোল্ডারের ভিতরেই আপনাকে আপলোড করতে হবে, কারণ আপনার অন্য কোনো ডিরেক্টরি বা অন্য কোনো ডোমেন অ্যাড করা নাই। বাট আমার এখানে খেয়াল করেন, দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো ডোমেন অ্যাড করা আছে। যেমন এখানে দেখেন saidhussain.com,
বা QA-giftan.com, এইগুলো কিন্তু এক একটা ডোমেন বা সাবডোমেন অ্যাড করা। এবং যখন আমি সাবডোমেন বা ডোমেন অ্যাড করতেছি, তখন আমি একটু আগে বলছিলাম যে ওইখানে একটা অপশন ছিল যে শেয়ার্ড ডিরেক্টরি, ওইটাতে আপনি টিকমার্ক দিয়ে রাখবেন না, তাহলে আপনার এরকম ইন্ডিভিজুয়াল কিন্তু ডিরেক্টরি ক্রিয়েট হবে। সো তখন আপনি ডিরেক্টরির ভিতরেই আপলোড করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার একটা সাবডোমেন আছে test7.giftan.com, যেটার ভিতরে শুধু index.php একটা ফাইল আছে। এইটা আমি জাস্ট এইটার ভিতরেই আমি আসলে আমার যে কোডটা সেই কোডটা আপলোড করব। কারণ এখন যদি আমি test.giftan.com এ যাই, দেখেন এখানে ফুল হোয়াইট আসতেছে, ঠিক আছে, কিছুই নাই। এবং এটা যে কাজ করতেছে সেটার প্রমাণ হলো আমি যদি index.php ফাইলটা একটু ওপেন করি, এটার ভেতরে এখন কিছু নাই দেখা আপনারা আসলে ওখানে সাদা আসতেছে। আমি কিছু একটা এখানে লিখে দিতে চাচ্ছি যাতে করে বোঝা যায়, এটা লিখে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিই, এরপরে আমি যদি এটাকে রিলোড দিই, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু এই যে দিস ইজ ওয়ার্কিং লেখাটা কিন্তু চলে আসছে। আমি একটু জুম করে দেখালে বুঝতে পারবেন। সো তার মানে হলো এটা আমার কাজ করতেছে, কিন্তু এই ডিরেক্টরির ভিতরে তাহলে আমরা কি করতে পারি, আমাদের কোডটা আপলোড করতে পারি। বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নাম থাকবে না। আপনারা বারবার বলতেছি যদি নতুন হোস্টিং হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম আপনাকে public.public.html এর ভিতরে আপলোড করতে হবে, অথবা আপনি যদি কোনো অ্যাড অন ডোমেন অ্যাড করেন আর কি, যেমনটা আমি দেখাইছিলাম ডোমেন অপশন থেকে, সেই ক্ষেত্রে আপনার এরকম নতুন একটা ডিরেক্টরি তৈরি হবে আর কি। আমারটা যেমন দেখতে পাচ্ছেন এখানে test7.giftan.com বা saidhussein.giftan.com। সো যে ডিরেক্টরি আপনি তৈরি করবেন বা যে সাবডোমেন আপনি বা ডোমেন আপনি অ্যাড করবেন, তার ভিতরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো জাস্ট এতটুকুই ডিফারেন্ট হবে, বাদ বাকি সব প্রসিডিউর কিন্তু একদম হুবহু সেম টু সেম থাকবে আর কি। তো আমি যেহেতু test7.giftan.com এ আপলোড করব, তাহলে আমি এটা সিলেক্ট করে দেন আপলোড অপশনটাতে ক্লিক করলাম। কিন্তু মজার বিষয় হলো এখানে আপনি হয়তোবা মনে করতে পারেন যে আপনি এরকম সব কয়টা ফাইল সিলেক্ট করলেন, করে আপনি এখান থেকে ধরে এখানে ছেড়ে দিবেন। এটা যদি আপনি করতে পারবেন, কিন্তু এটা করলে সমস্যা হলো আপনার এইটা দেখা গেল একটা দুইটা আপলোড হবে, বাট বাকিগুলো আপলোড হবে না। কারণ এইটার একটা লিমিটেশন থাকে, এটা হলো ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি আছে যে ম্যাক্সিমামে কয়টা ফাইল আপলোড হইতে পারবে। হ্যাঁ, তো এখন আপনাকে তাহলে কি করতে হবে, এই সব কিছুকে আপনাকে একটা জিপে কম্প্রেস করতে হবে, যাতে করে আমরা এইখানে জিপটা আপলোড করবো এবং পরে আমরা ওটাকে এক্সট্রাক্ট করে নিব। ঠিক আছে, এটার জন্য সিম্পলি আপনার যে ফোল্ডারের ভিতরে কোডগুলো আছে ওয়ার্ডপ্রেসের, সেটাতে ক্লিক করে আপনার যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এটাকে কম্প্রেস করে নেবেন। আমি কম্প্রেস করে জিপে কনভার্ট করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কম্প্রেসড হয়ে গেছে ফাইলটা। সো এখন কিন্তু আমরা সরাসরি এই ফাইলটাকে ধরে এনে এটার উপর যদি ছেড়ে দিই, তাহলে দেখবেন এটা আপলোড হওয়া শুরু করবে। ঠিক আছে, সো আমরা এখন একটু ওয়েট করবো এটা আপলোড হওয়া পর্যন্ত। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা তাহলে আরেকটা কাজ করে নিতে পারি। এই যে আমরা আপলোড করতেছি, এটা আমরা কি আপলোড করলাম, এটা কিন্তু আমরা কোড আপলোড করলাম, তাই না? এখন আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কোর্স থেকে জানি যে এই ওয়ার্ডপ্রেস যে সিস্টেমটা, সেই সিস্টেমের কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো কোড বেজ আর একটা হলো ডেটাবেজ, তাই না? সো এখন ডেটাবেজের ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা যে আমাদের যে পিএইচপি মাই অ্যাডমিন ছিল লোকাল হোস্টে, যেটা আমরা তখন শিখছি, সেখানে কিন্তু আমরা আমাদের ডেটাবেজটা জাস্ট মানে অ্যাড করছিলাম, তাই না? তো এখন আপনাকে প্রথমে খুঁজে বার করতে হবে আপনার এই যে সাইটটা লোকাল হোস্টে আছে, তাই না, এই সাইটটার জন্য আপনি কোন ডেটাবেসকে সিলেক্ট করছিলেন। তো এটা করার জন্য একটা সহজ উপায় আপনি বলে দিই। আপনি এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এর ভিতরে যাবেন, যাওয়ার পর একটা অপশন পাবেন, সেটা হলো wp-config.php। এটা আপনি যে কোনো একটা টেক্সট এডিটরে ওপেন করবেন। ঠিক আছে, যেমন আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনি একটা জিনিস খুঁজে বার করবেন, দেখবেন যে লেখা আছে কোথাও ডিবি নেম। হ্যাঁ, এটা লিখে আপনি সার্চ দিলেও পাবেন, এটা মাস্ট থাকবেই। তো এই ডিবি নেমের পরে দেখবেন যে নেমটা থাকবে সেটা হলো আপনার ডেটাবেস নেম। তো আমি পেয়ে গেছি, দেখেন আমার এই যে wp-giftan টিউটোরিয়াল লাস্টেরটা। সো আমি এই ডেটাবেসটা সিলেক্ট করে নিব। তো আপনারা যখন পেয়ে যাবেন তখন সেটা সিলেক্ট করবেন। করার পরে একটা অপশন পাবেন, সেটা হলো এক্সপোর্ট। তো আমি এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনার লাস্টে একটা অপশন পাবেন, সেটা হলো গো। ভিতরে কোনো কাজ করা লাগবে না, জাস্ট গোতে সিলেক্ট করবেন। করলে দেখবেন যে ডাউনলোড শুরু হবে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড হয়েও গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোডটি হয়ে গেছে, এবং যখন হয়ে যাবে তখন দেখবেন যে এরকম গ্রিন একটা মানে কালার হবে এই জিনিসটার। এখন আপনি নিচে একটা অপশন পাবেন গো ব্যাক করার জন্য। সো আপনি ক্লিক করলে দেখবেন যে আপনি আপনার ডিরেক্টরিতে আবার ব্যাক করছেন। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে জিপ ফাইলটা আপলোড করলাম সেটা এখানে চলে আসছে। সো আমি আগের ফাইলটা রিমুভ করে দিব, কারণ আপনি অন্য কোনো ফাইল থাকলে সেটা রিমুভ করে দিবেন। ঠিক আছে, তো এখন আমি এই যে wordpress.zip, সেই জিপটাকে আমি এখন আগে তো কম্প্রেস করলাম, এখন আমি আবার এক্সট্রাক্ট করব। ঠিক আছে, সো এইটার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলে একটা অপশন পাবেন এক্সট্রাক্টের। সো আপনি এক্সট্রাক্ট করে দিবেন। তারপর আপনি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে কিন্তু আপনার এটা এক্সট্রাক্টিংটা শুরু হবে। তো এক্সট্রাক্ট হওয়ার পর দেখবেন যে আপনি একটা ফোল্ডার পেয়ে গেছেন। মাঝে মাঝে যদি এইরকম ফোল্ডার আপনি না পান, নতুন কিছু না পান, তাহলে আপনি রিলোড অপশনটা ট্রাই করবেন। যাই হোক, এখন এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের সব কোডগুলো আছে। তো ওইটাকে আমাদের এখন বাইরে আনতে হবে, কারণ মনে রাখবেন যে আমরা যে ডোমেন বা সাবডোমেনটা ইউজ করব, সেটা রুট ডিরেক্টরির ভিতরে আমাদের কোডগুলো রাখতে হয়। সো আপনি কি করবেন, আপনার যে ফোল্ডারের নাম সেই ফোল্ডারে ক্লিক করবেন। করার পর আপনি এই সিলেক্ট অল অপশনটা ইউজ করে সব কয়টা একসাথে সিলেক্ট করে নেবেন। এরপর একটা অপশন পাবেন, সেটা হলো মুভ। এই যে মুভে ক্লিক করবেন। করার পর আপনি দেখেন
এখন আছে আপনার এই ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের ভিতরে। তো আমরা রুট ডিরেক্টরিটা আনবো, তাহলে এই ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকে আমরা রিমুভ করে দিব, বা আপনার যে ডিরেক্টরির নাম আছে সেই নামটা বা ফোল্ডারের নামটা আপনি রিমুভ করে দিবেন, শুধুমাত্র আপনার ওই ডোমেন বা সাব ডোমেনের নামটা এখানে থাকবে, ঠিক আছে। এরপর আপনি মুভ ফাইলে ক্লিক করবেন, করলে দেখবেন যে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ফাইলগুলা এই যে test7.gifturn.com, অর্থাৎ আমার ক্ষেত্রে এটা একটা সাবডোমেন, আপনাদের ক্ষেত্রে যে ডোমেন বা সাবডোমেন থাকবে তার আন্ডারে বা তার রুট লোকেশনে কিন্তু চলে আসবে। এরপর আপনি চাইলে এই যে জিপ যেটা আছে সেটা ডিলিট করে দিতে পারেন, এটা আপনার এখন আর কোনো দরকার নাই, ঠিক আছে, আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আপনার যেটা করতে হবে সেটা হলো, আমাদের কোড তো চলে আসছে এবং একটু আগে আমরা ডাটাবেস কিন্তু ডাউনলোড করে রাখছি, তাই না? সো যে ডাটাবেসটা আমরা ডাউনলোড করে রাখছি সেটা আমাদেরকে এখন আবার ইম্পোর্ট করতে হবে আমাদের সার্ভারে। তো আমাদের সার্ভারের ভেতরেও কিন্তু লোকাল হোস্টের মতো ডেটাবেস আছে। সো এটার জন্য আপনি সি প্যানেলে চলে যাবেন, সি প্যানেলে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন যে এক জায়গায় আছে যে মাইএসকিউএল ডেটাবেস, ঠিক আছে। আপনি এটা যদি খুঁজে না পান আপনি এখানে সার্চ করলেও পাবেন ডেটাবেস লিখে। তো এখন আমরা প্রথমে মাইএসকিউএল ডেটাবেসে যাব। এখন এই ডাটাবেসের ভিতরে আসার পরে ওই সেম ভাবে আপনাকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে দিলাম যে লেটস সে ডাব্লিউপি টিউটোরিয়াল, ঠিক আছে। তো আমি এই জিনিসটা কপি করে রাখলাম এবং এটার শেষে আমি ডিবি দিয়ে দিলাম, যাতে করে আমরা বুঝতে পারি যে এটা হলো ডেটাবেজের জন্য। তো আমি ক্রিয়েট ডেটাবেজে যখন ক্লিক করবো তখন এই নামে কিন্তু আমার একটা ডেটাবেজ হয়ে যাবে, দেখেন হয়ে গেছে। তো আমি গো ব্যাকে ক্লিক করে আবার ব্যাক করব, কারণ আমাকে এই যে ডেটাবেজটা তৈরি করলাম এই ডেটাবেজের জন্য একটা ইউজারও আমার লাগবে, তাই না? এখন ইউজার তৈরি করার জন্য আপনি একটু নিচের দিকে আসবেন, একটা অপশন পাবেন যে অ্যাড নিউ ইউজার, ঠিক আছে। তো আপনি এই ইউজারের নামটা যে কোনো একটা নাম দিবেন, আমি দিচ্ছি ডাব্লিউপি টিউটোরিয়াল, দেওয়ার পরে ইউজার, ঠিক আছে। এরপরে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি লেটস সে এখান থেকে পাসওয়ার্ড জেনারেটরটা ব্যবহার করে আমি এই পাসওয়ার্ডটা এখান থেকে দিলাম, এবং যেটা দিবেন আপনি যে কপি করছেন এখানে টিক মার্ক দিবেন, তাহলে ওরা বুঝবে যে আপনি এটা কপি করে নিছেন। সো ডেফিনেটলি আপনি কিন্তু এটা কপি করে নেবেন, না হলে কিন্তু পরে ভুলে গেলে আবার এটা চেঞ্জ করা লাগবে। তো আমি ইউজ পাসওয়ার্ডে ক্লিক করা দেওয়ার পরে আমি যদি এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই নামে একটা ইউজার তৈরি হবে। তো আমি এখন আবারও গো ব্যাকে ক্লিক করলাম। এখন আমি যে ইউজারটা তৈরি করলাম এবং যে ডেটাবেসটা তৈরি করলাম এই দুইটা কিন্তু এখন আলাদা আলাদা ভাবে আছে। সো আমাদেরকে এই দুইটার ভিতরে কানেকশন তৈরি করে দিতে হবে। এখন এই কানেকশনটা তৈরি করার জন্য আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন একটা অপশন আছে, সেটা হলো অ্যাড ইউজার টু ডেটাবেস। মানে এখন যে ইউজারটা আমরা তৈরি করলাম সেটা একটু আগে যে ডেটাবেসটা তৈরি করলাম তার সাথে কানেক্ট করব। এই কারণে আপনি ইউজার থেকে ওই ইউজারটা সিলেক্ট করবেন, দেখেন নাম পড়লেই বুঝতে পারবেন, লাস্টে দেখবেন যে ডাব্লিউপি টিউটোরিয়াল ইউজার, লাস্টে ইউজার আছে। ওইভাবে আমরা ডাটাবেস সিলেক্ট করে ফেলবো। এই যে এরপরে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের যে ইউজারকে এই ডেটাবেসে অ্যাক্সেস দিতে পারবো। তো এখন আমি এই অল প্রিভিলেজে ক্লিক করে দিব, কারণ আমি চাচ্ছি সব পারমিশনই সে পাবে। এই ওপরে দেখেন লেখা আছে ইউজার নেম এবং ডেটাবেস, এই জিনিসটা আমি কপি করে নিলাম। আমি বলছিলাম যে একটু পরেও আসবে এই নেমগুলা, সো ওই জন্য আমি ওয়েট করতেছিলাম। তো আমি এই দুইটা জিনিস কপি করে নিলাম, কারণ আমার এই দুইটা জিনিস একটু পরে লাগবে। আর তার আগে আমরা যে পাসওয়ার্ডটা নিছিলাম সেই পাসওয়ার্ডটাও কিন্তু আমি কপি করে রাখছিলাম। আপনারাও কিন্তু ডেফিনেটলি কোনো একটা টেক্সট এডিটরে সেই পাসওয়ার্ডটাও কপি করে রাখবেন। আমি দেখেন এই পাসওয়ার্ডটাও কিন্তু এখানে আনছি, ঠিক আছে। আমি এখানে একটু পাসওয়ার্ড লিখে রাখি। আচ্ছা, এরপরে এটাতে অল প্রিভিলেজে সিলেক্ট করার পরে আপনি মেক চেঞ্জেসে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ইউজারটা ওই ডেটাবেজে অ্যাড হয়ে যাবে। এখানে আপনার আর কোনো কাজ নাই। এখন আপনি চলে যাবেন সরাসরি আবারও সি প্যানেলে। সি প্যানেল থেকে আপনাকে যেতে হবে এই সেম প্রসেস, আপনাকে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিনে, যেটা কিন্তু লোকাল হোস্টেও ছিল। তো আমরা পিএইচপি মাই অ্যাডমিনে চলে গেলাম এবং এখান থেকে আমরা সরাসরি যে ডেটাবেসটা একটু আগেই ক্রিয়েট করলাম সেটা কিন্তু খুঁজে পাবো খুব সহজে। তো দেখেন লাস্টের দিকে আমাদের কিন্তু চলে আসছে যে ডাব্লিউপি টিউটোরিয়াল ডিবি। সো এটাতে আপনি ক্লিক করবেন। সো আপলোড করার সিস্টেম হলো আপনি ইম্পোর্ট একটা অপশন পাবেন, এই যে দেখেন ইম্পোর্টে ক্লিক করবেন। সো আমি ইম্পোর্টে ক্লিক করলাম, করার পরে একটু আগে যে ডেটাবেসটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে চুজ ফাইলে সিলেক্ট করে আমরা কিন্তু চুজ করে দিব, ঠিক আছে। তো আমি ডাউনলোড অপশনে গিয়ে আমি যে ফাইলটা ডাউনলোড করছিলাম, দেখবেন যে ফাইলটা ডাউনলোড করছিলেন তার শেষে ডট এসকিউএল আছে, ঠিক আছে। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার কোনো কাজ নাই, জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দিবেন। এবার ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার একটু লোড নিবে। তো এইটা এখানে আপলোড হইতে থাকুক, ইন দ্য মিন টাইম আমরা একটু আমাদের ফাইল ম্যানেজার থেকে ঘুরে আসি। তো প্রথম দিকে আমরা যখন এই ডাটাবেস খুঁজতে চাইছিলাম তখন কিন্তু মনে আছে যে আমরা কিন্তু ডাব্লিউপি কনফিগ থেকে কিন্তু আমরা ডাটাবেসটা খুঁজে বার করছিলাম, তাই না? তার মানে এই ডাব্লিউপি কনফিগের ভিতরে ঢুইকে আমাদের ডাটাবেসটা আবার চেঞ্জ করে দিতে হবে, কারণ এখন কিন্তু আমরা নতুন ডাটাবেসের ভিতরে আমাদের ফাইলগুলো আপলোড করতেছি এবং আমরা নতুন ডাটাবেস নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে ডাব্লিউপি কনফিগটা আছে সেটাকে আমরা ওপেন করব। এখন এটা ওপেন করার নিয়ম কি, সি প্যানেল থেকে আমরা নর্মালি লোকাল হোস্টে তো সরাসরি ওই যে ডাবল ক্লিক করলে নোটপ্যাড ওপেন হয়। তো এখন আমরা এই ডাব্লিউপি কনফিগে ক্লিক করলে আপনি দেখবেন একটা অপশন পাবেন এডিট। তো আপনি এডিটে ক্লিক করবেন। অনেক সময় আমার যেমন সরাসরি এই পেজে চলে আসছে, অনেক সময় যারা নতুন ঢুকছেন বা নতুন কোনো ফাইল এডিট করতেছেন তাদের একটা পপ আপ টাইপের আসতে পারে। ওইখান থেকে আপনারা জাস্ট ওই অন স্ক্রিন ইনস্ট্রাকশন ফলো করবেন, মানে দুইটা বাটন থাকে, একটা বাটনে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে সরাসরি, ঠিক আছে। এরপরে আপনি এই যে ডিবি নেম, ডিবি ইউজার নেম, পাসওয়ার্ড, এই সেকশনটাতে চলে আসবেন। এবার আপনি আগে যেটা কপি করে রাখছিলেন ইউজার নেম, সেটা আপনি এখান থেকে আবারও কপি করে নিয়ে
এইখানে আপনার এই যে কোডের ভিতরে যে ইউজার নেম আছে সেইখানে বসাই দিবেন। এখন আপাতত এখানে রুট আছে, রুটের পরিবর্তে আমি এটা বসাই দিলাম। সো সেম ভাবে ডাটাবেজের ক্ষেত্রেও আপনি এটাই করবেন। এই যে ডাটাবেজের নেম আগে এটা ছিল, আমি এখন এটা দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড কিন্তু আগে কোনোটা ছিল না, বাট এখন নতুন করে আমরা যেহেতু পাসওয়ার্ড ক্রিয়েট করছি, সো সেই ক্ষেত্রে আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিব। আর কোনো কিছুই আপনাকে চেঞ্জ করা লাগবে না, জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। এখন আর একটা কাজ শুধু বাকি আছে, সেইটা হলো যে আমরা যখন লোকাল হোস্টে কোনো একটা সাইট করি, বা যেমনটা আমি বলছিলাম যে এখন আমরা যে প্রসেসটা শিখতেছি সেই সেম প্রসেসে কিন্তু আপনি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে মাইগ্রেটও করতে পারবেন। ঠিক আছে, সেম প্রসেস। তো মাইগ্রেট করার সময় আপনার আগে যে সার্ভারে ছিল, ধরেন abc.com, তো ওই সার্ভারের নামটা কিন্তু আমাদের এই ডেটাবেজের ভিতরে সেভ হয়ে থাকে। যেমন এখন আমাদের লোকাল হোস্টের নামটা আমাদের ডেটাবেজের ভিতরে সেভ হয়ে আছে, সো এটাকে চেঞ্জ করতে হবে। সো এটা চেঞ্জ করার জন্য আমরা সরাসরি কি করবো, আমরা সরাসরি আমাদের ডেটাবেজে চলে যাব। তো আমরা ডেটাবেজে আসার পরে এখানে একটা অপশন খুঁজে বার করবেন আপনারা। আমাদের ডেটাবেসটা আগে একটু আমরা ক্লিক করে ওপেন করি, যে এখানে ক্লিক করলে এটা কিন্তু ওপেন হবে। তবে আরেকটা জিনিস বলে দিই, এই যে ডেটাবেজের নামের আগে এই যে গিফট অ্যান্ড ডাব্লিউপি, এটা এক একজনের এক এক রকম থাকতে পারে। আপনাকে এইটা ফলো করতে হবে না, আপনাকে লাস্টের পার্টটুকু দেখতে হবে। তো দেখবেন যে কোন টেবিলে লাস্টে অপশনস লেখা আছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা টেবিল আছে, তার লাস্টে অপশনস লেখা, এটা আমাকে খুঁজে বার করতে হবে। আপনি যদি খুঁজে না পান অনেক সময়, তাহলে এখানে সার্চ করবেন। এই যে দেখেন আমি যখন অপশন লিখে সার্চ করতেছি তখন কিন্তু এটা চলে আসছে। তো এখন আসার পরে আপনি এটাতে সরাসরি ক্লিক করবেন। এখন ক্লিক করার পরে দেখবেন এখানে নিচে আপনাকে, এই যে আমি বলছিলাম না যে আগে আপনার ওয়েবসাইটের যে ঠিকানাটা ছিল, যেমন এই যে localhost/wp gift and tutorial/wordpress, এটা কিন্তু এই ডেটাবেজের ভিতরে এখনো সেভ হয়ে আছে, কারণ আমরা ওই ডেটাবেসটা কপি করে এখানে পেস্ট করে দিছি ধরে নেন। ঠিক আছে, তো এখন এইটাকে আপনি চেঞ্জ করে আপনার যে ডোমেন নেম বা আপনার যে সাবডোমেন নেম সেইটাকে আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ডোমেন বা সাবডোমেন আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যাওয়ার পরে এই যেটা আপনি চেঞ্জ করতে চান তার উপর ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, আপনি চাইলে সরাসরি এডিট থেকেও করতে পারেন, বাট এত ঝামেলা দরকার নাই। আপনি এইখানে মাউসটা রাখা ডাবল ক্লিক করবেন, দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে এটা এডিটেবল হয়ে গেছে। তো আমি এই কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে রিমুভ করে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি আবার পেস্ট করে দিলাম। আপনি চাইলে হাতে লিখেও দিতে পারেন। তারপর বাইরে একটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, দেখছেন সেভ হয়ে গেছে। সেম কাজটা এই দ্বিতীয় নাম্বারের সাথেও করতে হবে, সাইট ইউআরএল আর হোম এই দুইটার সাথে এটা করতে হবে আর কি। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আবারও পেস্ট করে দিয়ে বাইরে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। এখন আমার এই যে ফাইলটা, এখন এটাকে আমার রিলোড দেওয়ার পালা, দেখা যাক কি হয়। আশা করি ঠিকঠাক মতো কাজ করবে। সো আমি এটাকে রিলোড দিলাম। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন উপরে দেখেন লেখা আছে test7.giftand.com। এটা কিন্তু একদম একটা লাইভ সার্ভার। ঠিক আছে, আপনি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।